আসসালামু আলাইকুম। জেনার্স একাডেমির পক্ষ থেকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন এর তৃতীয়তম ক্লাস করব। আমরা বিগত দুইটি ক্লাসে এই অধ্যায়ের বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা তৃতীয়তম ক্লাস করব, অর্থাৎ 3 নম্বর ক্লাস। আমরা আজকে থেকে ম্যাথ বিষয়গুলো করব। আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, ক বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। আর খ বলছে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতির কারণ ব্যাখ্যা। আর গ বলছে হিসাব সমীকরণ। আমরা ক নাম্বার করব। আমাদের বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ, অর্থাৎ এখান থেকে যেগুলো লেনদেন নয় ওইগুলোর মোট পরিমাণ বের করতে বলছে। তো আমরা প্রশ্ন পড়ি। 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আমি যখন ব্যবসা উদ্দেশ্য শুরু করলাম, এটা তো লেনদেন। 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব করা হলো। আমি যখন ব্যাংকে হিসাব করলাম, আমার টাকা ব্যাংকে জমা হয়েছে আর আমার থেকে টাকা চলে গেছে, এটা লেনদেন। 5 তারিখ ধারে পণ্য ক্রয়, এটাও লেনদেন। নগদে পণ্য বিক্রয়, এটাও লেনদেন। মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। মালিক তার নিজের প্রয়োজনে ব্যাংক থেকে 40,000 টাকা ঋণ নিছে। এখানে কি ব্যবসায় কোনো টাকা আসছে? না। ব্যবসা থেকে কোনো টাকা গেছে? না। অর্থাৎ হিসাব সমীকরণ এ সমান সমান এল প্লাস ও এর কোনো পরিবর্তন হয়নি, ওই জন্য এটা কি নয়, এটা হচ্ছে লেনদেন নয়। অর্থাৎ আমরা পাইছি একটা মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন ঋণ গ্রহণ, এটা কি নয়, লেনদেন নয়, একটা পাইছি। এরপর বলছে কি 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। আমি একজন মানুষ থেকে 45,000 টাকার আসবাবপত্র কিনবো, এটার জন্য ফরমাইশ দিয়ে আসছি, মানে বলে আসছি। এখনো কি আমার টাকা আসছে বা গেছে? কোনো কিছু হয় নাই, ওই জন্য এটাও লেনদেন নাই। তাহলে আমরা পরিপূর্ণ করে প্রশ্ন পড়ে বুঝলাম আমাদের প্রশ্নের মধ্যে দুইটা হচ্ছে লেনদেন নয়। 10 তারিখ মালিক ব্যক্তিগত প্রয়োজন নিচে, এটা লেনদেন নয়, এবং 45,000 টাকার আসবাবপত্র ফরমাইশ প্রদান, এটাও লেনদেন নয়। তাহলে আমরা 2017 সাল ডিসেম্বর 10 কি বলছে? মালিক ব্যক্তিগত প্রয়োজন ঋণ গ্রহণ। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ কত টাকা? 40,000 টাকা। তারপর 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ, এটাও লেনদেন নয়, কারণ এগুলোর কারণে ব্যবসায় কোনো টাকা আসেও নাই, টাকা যায়ও নাই, ওই জন্য এটাও হচ্ছে কি নয়, লেনদেন নয়। অর্থাৎ আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান, আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান, আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান কত? 45,000 টাকা। তাহলে যোগ করলে হয় 85,000 টাকা। আমরা ক করে ফেলছি। ক কি বলছে? লেনদেন নয় তার পরিমাণ। 10 তারিখ লেনদেন নয়, আর হচ্ছে 15 তারিখ লেনদেন নয়। প্রশ্ন হচ্ছে কেন? কারণ ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিলাম, নিজের প্রয়োজনে ঋণ নিছি, আমার কাছে টাকা আসছে, ব্যবসায়ের কোনো কিছু হয়েছে এখানে না, ওই জন্য এটা লেনদেন না। তারপর আমরা আসবাবপত্র কেনার জন্য ফরমাইশ দিছি, এখনো কি কোনো টাকা দিছি? টাকা দিনে। ফরমাইশ মানে আমি বলে আসছি আপনার থেকে আমি এত টাকার আসবাবপত্র কিনবো, তার মানে আমার হিসাব সমীকরণ কোনো পরিবর্তন হয়নি, এটা আমার জন্য কি নয়, লেনদেন নয়। আচ্ছা, আমরা এখন খ নম্বর দেখবো। খ নম্বর বলছে কি ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে, অর্থাৎ যেগুলো লেনদেন হয়েছে সেগুলোকে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা বললে আমাদের গড় করতে হবে তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। এই যে তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা, এই যে আমরা এখন করব। 1 তারিখ বলছে কি
5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো 1 তারিখ ডিসেম্বর 2017 সাল ডিসেম্বর 1 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটা কি লেনদেন? হ্যাঁ, অবশ্যই লেনদেন। এই যে লেনদেন দেখলাম, লেনদেন। এবার কারণ ব্যাখ্যা করতে হবে কেন লেনদেন সেটা। তাহলে কারণটা কি? আসলে আমরা দেখব এটা লেনদেন কিনা। এটা অবশ্যই লেনদেন। আমরা যখন নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করছি তখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকার পরিমাণ বাড়ছে না, তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে। এবং আমি যখন প্রতিষ্ঠানে টাকা দিলাম তখন আমার অধিকার বাড়ছে না, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। ভালো করে দেখেন, আমি যখন 5 লক্ষ টাকা ব্যবসা প্রতিষ্ঠানকে দিলাম তখন ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে। তাহলে নগদত্ব ব্যবসায় দেওয়ার কারণে সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে। এবং আমি যে টাকা দিলাম আমার অধিকার বাড়ছে না, এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব নগদত্ব মূলধন স্বরূপ কারবারে আনয়ন করাই। নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করাই। আনয়ন করাই বা আনার কারণে সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব নগদ সম্পদ নগদ চাইলে কেউ লিখতে পারো বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তো দেখো, ভালো করে দেখো, একটা বুঝলে অন্যগুলো পারবা। খুব মনোযোগ দিয়ে কিন্তু বুঝতে হবে। এখানে আমরা যদি এখানে একটা বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা অন্যগুলো পারবো। আচ্ছা, কি বলছে? 1 তারিখ 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। এটা কি লেনদেন? হ্যাঁ, অবশ্যই লেনদেন। প্রশ্ন হচ্ছে কেন লেনদেন? কারণ আমি যখন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলাম তখন ব্যবসায় নগদ টাকা দিলাম, এই যে 5 লক্ষ টাকা, তখন আমার প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাইছে। এই যে সম্পদ নগদে বৃদ্ধি পাইছে। এগুলো আমার টাকা না, তাহলে আমার অধিকারও বাড়ছে। এই যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা দেখলাম 1 তারিখ এটা কি লেনদেন? হ্যাঁ, লেনদেন। কেন লেনদেন? এই যে নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করাই বা নগদত্ব ব্যবসায় আনার কারণে সম্পদ নগদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। মানে হচ্ছে সম্পদের পরিমাণ বাড়ছে এবং হচ্ছে মালিকানা সত্ত্ব পরিমাণ বাড়ছে, মানে হচ্ছে আমার অধিকার বাড়ছে। আচ্ছা, এরপর 3 তারিখ ডিসেম্বর 3 ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। আমি ব্যাংকে একটা হিসাব করলাম। তাহলে আমি যখন ব্যাংকে হিসাব করলাম এটা কি লেনদেন? অবশ্যই লেনদেন। এই যে লেনদেন। প্রশ্ন স্যার কেন লেনদেন? আমি যখন হিসাব করলাম তখন আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে, আমার নগদ টাকা কমে গেছে। অর্থাৎ লিখব ব্যাংকে নগদ তথ্য ব্যাংকে জমা দেওয়ার কারণে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ার কারণে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ার কারণে কারবারে নগদ অর্থ হ্রাস জমা দেওয়ার কারণে সম্পদ কারবার লিখতে হবে না, সম্পদ নগদ হ্রাস এবং সম্পদ ব্যাংক বৃদ্ধি পেয়েছে। দেখো ভালো করে এই দুইটা বুঝলে আমরা আরগুলো বুঝবো। 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা দিয়ে হিসাব করা হলো। প্রশ্ন হচ্ছে এটা কি লেনদেন? হ্যাঁ, অবশ্যই লেনদেন।
স্যার কেন লেনদেন? আমরা যখন ব্যাংকে হিসাব করলাম তখন আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে, তাহলে হচ্ছে ব্যাংকে হিসাব করার কারণে বা ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যাংক সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, এবং আমি যখন হিসাব করলাম বা আমি যখন ব্যাংকে টাকা জমা দিলাম তখন আমার থেকে নগদ টাকা কমে গেছে না, এই যে সম্পদ এ হ্রাস পেয়েছে, মানে হচ্ছে ব্যাংকে টাকা সরি নগদ টাকা হ্রাস পাইছে এবং হচ্ছে ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে। ব্যাংকে হিসাব করছি বা জমা দিছি, ব্যাংক টাকা বৃদ্ধি পাইছে, এটা সম্পদ এ বৃদ্ধি, আমার নগদ টাকা কমে গেছে, সম্পদের হ্রাস। এরপর আমরা 3 তারিখের পর দেখব 5 তারিখ। 5 তারিখ কি বলছে আমাদেরকে? 5 তারিখ এটা কি লেনদেন? হ্যাঁ, অবশ্যই লেনদেন। ধারে পণ্য ক্রয়, নগদে কিনি বা ধারে কিনি বা বাকিতে কিনি, যাই কিনি না কেন এটা লেনদেন। আমরা যখন পণ্য ক্রয় করলাম, দেখো ভালো করে, ধারে পণ্য ক্রয় আমরা ক্রয় করছি, আমরা যখন ধারে পণ্য ক্রয় করছি তার মানে আমার থেকে কেউ একজন মানুষ টাকা পাচ্ছে, তাহলে আমার থেকে যদি কেউ কিছু পায় এটাকে বলা হচ্ছে পাওনাদার। পাওনাদার মানে কি? দায়। পাওনাদার মানে কি? দায়। তো ধারে পণ্য ক্রয় করার কারণে আমার দায়ের পরিমাণ বেড়ে গেছে। ভালো করে বুঝে নাও, আমি যখন ধারে একটা জিনিস কিনলাম তখন আমার দায়ের পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পাইছে। এবং ক্রয় করছি না, ওই যে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়েছে? হ্রাস পাইছে এবং হচ্ছে দায়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে হচ্ছে ধারে পণ্য ক্রয় করার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং দায় পাওনাদার এল বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো তো কি বলছি আমি। 5 তারিখ আমাদের প্রশ্ন কি বলছিল? 5 তারিখ বলছে কি, ধারে পণ্য ক্রয়। আমি যখন ধারে পণ্য ক্রয় করলাম তার মানে আমার থেকে ওই মানুষ টাকা পাচ্ছে, তা আমার থেকে যখন টাকা পাচ্ছে আমার দায়ের সৃষ্টি হয়েছে। তো দায় কি বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। এই যে ধারে পণ্য ক্রয় করার কারণে দায় এল বৃদ্ধি পাইছে, একটা গেছে গা। তারপর আমি যখন ক্রয় করলাম তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গেছে না, তাহলে হচ্ছে এই যে মালিকানা সত্ত্ব কমে গেছে, হ্রাস পাইছে। তাহলে হচ্ছে ধারে যখন পণ্য কিনলাম আমার মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইছে এবং আর দায় পাওনাদার এল বৃদ্ধি পাইছে। এরপর 7 দেখা যায়, এটা কি দেখা যাচ্ছে 7 তারিখ? হ্যাঁ, তাহলে অনেক জায়গা আসলে বোঝা যাচ্ছে না যে মানে কতটুকু পরিমাণ আছে পরিপূর্ণ বোর্ডে। আমি তো ক্যামেরার এদিকে আছি ওই জন্য। 7 তারিখ নগদে পণ্য বিক্রয়, লেনদেন, অবশ্যই লেনদেন। আমরা যখন নগদে পণ্য বিক্রি করছি আমাদের কি আসছে? আমাদের হচ্ছে নগদ টাকা আসছে। তাহলে নগদে পণ্য বিক্রি করার কারণে সম্পদ এ বৃদ্ধি পাইছে। কি লিখবো? নগদে পণ্য বিক্রি করার কারণে সম্পদ এ বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাইছে। নগদে পণ্য বিক্রয় করার কারণে সম্পদ এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। দেখো কি বলছে? নগদে পণ্য বিক্রয়। আমরা যখন নগদে পণ্য বিক্রি করলাম তাহলে আমাদের কি আসছে? আমাদের হচ্ছে নগদ টাকা আসছে। কি আসছে? নগদ টাকা। তাহলে হচ্ছে নগদে পণ্য বিক্রি করার কারণে সম্পদ এ বৃদ্ধি পাইছে। বিক্রি করছি, নগদ টাকা আসছে, সম্পদ এ বৃদ্ধি। এবং আমরা যখন বিক্রি করি এটা আমাদের আয় হয়। আয় হচ্ছে কার অংশ? মালিকানা সত্ত্বের অংশ। তাহলে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব কি হয়েছে? বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্বই বৃদ্ধি পেয়েছে। দেখো ভালো করে, আমরা যখন ক্রয় করছিলাম তখন মালিকানা সত্ত্বের পরিমাণ কিন্তু হ্রাস পাইছিল। ধারে কিনি বা নগদে কিনি, যাই কিনি না কেন।
মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়েছিল? হ্রাস পাইছিল। আর আমরা যখন বিক্রি করছিলাম আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়েছিল? বৃদ্ধি পাইছে। তাহলে ভালো করে দেখো, আমরা যখন ক্রয় করছিলাম তখন মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়েছিল? হ্রাস পাইছিল। আর আমরা যখন বিক্রি করলাম তখন আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তাহলে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। বিক্রি যখন করি তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, 7 তারিখে প্রমাণ আছে, 10 তারিখ এটা হচ্ছে লেনদেন না, 15 তারিখ এটাও লেনদেন না, এরপর হচ্ছে 20 তারিখ ডিসেম্বর 20 তারিখ কি এটা কি লেনদেন? হ্যাঁ অবশ্যই লেনদেন। পাওনাদারকে পরিশোধ করছি, টাকা আসছে না গেছে? অবশ্যই গেছে। তাহলে হচ্ছে লেনদেন। আমার লেখাগুলো কিন্তু বুঝতেছেন কিনা, আমার লেখাগুলো কিন্তু অবস্থা বেশি খারাপ। যদি কেউ না বুঝেন বলিয়েন, কমেন্টে বলিয়েন স্যার ওই তারিখ কি লিখছেন এটা বুঝতেছি না। লেখাগুলো হচ্ছে বেশি সুন্দর, অতিরিক্ত, মানে এমন সুন্দর লেখা আর নাই। দেখেন তাহলে হচ্ছে 20 তারিখ এটা কি লেনদেন? অবশ্যই লেনদেন। আমরা যখন পাওনাদারকে পরিশোধ করছি আমাদের নগদ টাকার পরিমাণ কমে গেছে এবং দায়ের পরিমাণও কমে গেছে। তাহলে আমরা লিখব পাওনাদারকে পরিশোধ করার কারণে সম্পদ নগদ হ্রাস। কেন হ্রাস? আমি যখন পাওনাদারকে দিয়ে দিলাম আমার থেকে নগদ টাকা কমে গেছে গা, এই যে নগদ টাকা কমে গেছে গা। এবং দায় মানে পাওনাদার, দেখো তো কেউ আমার থেকে 20 টাকা পাই, ওকে আমি আজকে টাকাগুলো দিয়ে দিয়েছি, আমার দায়ের পরিমাণ বাড়ছে না কমছে? অবশ্যই কমছে। তাহলে হচ্ছে পাওনাদার এল হ্রাস পেয়েছে। ভালো করে বুঝে নাও বিষয়টা। কি বলছি? আমরা যখন পাওনাদারকে পরিশোধ করছি আমাদের নগদ টাকা কমে গেছে এবং আমার দায়ের পরিমাণে কি হয়েছে? কমে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটু সংক্ষেপে আবার বলি। 1 তারিখ লেনদেন, অবশ্যই লেনদেন। আমরা যখন 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম তখন আমার প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে এবং আমার অধিকারও বেড়ে গেছে। 1 তারিখ লেনদেন, নগদত্ব মূলধন স্বরূপ কারবারায়ন করায় সম্পদ বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। আমি যখন টাকা দিছি আমার প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বাড়ছে, আমার অধিকার পরিমাণ বাড়ছে। এরপর 3 তারিখ ব্যাংকে 15,000 টাকা দিয়ে হিসাব করা হলো বা জমা দেওয়া হলো। আমরা যখন হিসাব করলাম বা জমা দিলাম আমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে। এই যে লেনদেন কি হয়েছে? ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে, এই যে সম্পদ বৃদ্ধি, মানে ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে, মানে সরি সম্পদ, হ্যাঁ ব্যাংক জমা সেটাও সম্পদ। অর্থাৎ আমি যখন ব্যাংকে জমা দিলাম ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে, আমার থেকে নগদ টাকার পরিমাণ কমে গেছে। সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। এই যে ব্যাংকে জমা দেওয়ার কারণে সম্পদ বৃদ্ধি পাইছে মানে ব্যাংক, এবং সম্পদ হ্রাস পাইছে মানে হচ্ছে নগদ টাকা কমে গেছে, ব্যাংকে টাকা বেড়ে গেছে। তারপর 5 তারিখ ধারে পণ্য ক্রয় কি? আচ্ছা দেখো, ধারে পণ্য ক্রয় কি বলছে? ধারে যখন পণ্য ক্রয় করছিলাম, ধারে কিনি বা নগদে কিনি যাই করি না কেন, আমরা যখন ক্রয় করছি আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইছে। এই যে লিখছিলাম, এই যে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস, ধারে পণ্য ক্রয় করার কারণে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইছে। এবং আমি যখন ধারে কিনি বা নগদে কিনি মানে পণ্য ক্রয় করছি না, ক্রয় করলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, এই যে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস। এবং বাকিতে কিনছি না বা ধারে কিনছি না, আমার দায়ের পরিমাণ বেড়ে গেছে, এই যে পাওনাদার এল বৃদ্ধি। এরপর 7 বলছে কি? নগদে পণ্য বিক্রি। পণ্য যখন বিক্রি করছি নগদ টাকা আসছে, তাহলে নগদ টাকা বৃদ্ধি পাইছে। পণ্য বিক্রি করার কারণে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ছে। মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়েছে? বিক্রি যখন করছি তখন হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে গেছে, ক্রয় যখন করছিলাম তখন হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাইছিল। আচ্ছা, এরপর 20 তারিখ পাওনাদারকে পরিশোধ করছি, আমার নগদ টাকা কমে গেছে, দায়ও কমে গেছে। পাওনাদারকে পরিশোধ করার কারণে সম্পদ হ্রাস এবং পাওনাদার হ্রাস, নগদ টাকার পরিমাণও কমে গেছে এবং দায়ের পরিমাণও কমে গেছে, কারণ আমার থেকে আর টাকা পাবে না। আচ্ছা, এবার আমরা গ নাম্বার করব।
আচ্ছা, আমাদের গ নাম্বার কি বলছে? বলছে কি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। আপনাদের সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে গড়টা করে রাখছি। আচ্ছা, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার নবম দশম শ্রেণীতে লাগবে, একাদশ দ্বাদশ শ্রেণীতে লাগবে। আপনি যদি অনার্স করেন অ্যাকাউন্টিং নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে, যাই করেন না, যে সাবজেক্ট নিয়ে করেন না কেন, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নামে একটা বই আছে, অনার্স ফার্স্ট ইয়ার, ডিগ্রি ফার্স্ট ইয়ার। এখানে হচ্ছে এটা অবশ্যই আসবে 10 নাম্বার এখানে। তারপরে এটা আমাকে শিখতেই হবে। যদি আমার দেখে মনে হয় অনেক বড় ঘর, মানে অনেক কঠিন ম্যাথ দেখে মনে হতে পারে অনেকজনের, কিন্তু সব থেকে সহজ। দেখো, সমীকরণ পদ্ধতিতে লেনদেনের প্রভাব। 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। কত টাকা নিয়ে? 5 লক্ষ টাকা নিয়ে। 5 লক্ষ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করছি, তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা যদি জাবেদা করি, আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসে জাবেদা দিছিলাম। জাবেদা যদি করি এমনি, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই যে নগদান হিসাব ডেবিট, নগদের ঘরে 5 লক্ষ, আর মূলধন হিসাব ক্রেডিট এই যে 5 লক্ষ। এবার কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি কেমন করে বুঝবো গড় কয়টা হবে? এটা তো বলি নাই আমি। কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি কেমন করে বুঝবো এখানে গড় কয়টা হবে? আচ্ছা, সেটার উত্তর বলতেছি। দেখো, আমাদের প্রথম কাজ পরিপূর্ণ প্রশ্নটা পড়ে ফেলা করছি। পরে দেখলাম নগদ 5 লক্ষ টাকা ব্যবসা শুরু করছে, ওই কারণে নগদ হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে নগদ নামে একটা সম্পদ পাইছি। কি নামে? নগদ। তারপর ব্যাংকে জমা দেওয়া হলো, সেটা যাবে দেখি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ তো একবার লিখছি, ব্যাংক নামে একটা সম্পদ পাইছি, দুইটা। ধারে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। তাহলে একটা দায় পাইছি পাওনাদার নামে। তারপর হচ্ছে এটা লেনদেন না, লেনদেন না, পাওনাদারকে পরিশোধ, পাওনাদার ডেবিট, নগদ ক্রেডিট। তাহলে নগদের ঘর আছে, পাওনাদার আছে। তাহলে আমরা পরিপূর্ণ প্রশ্ন পড়ব, পরে দেখবো আমাদের পরিপূর্ণ প্রশ্নের মধ্যে কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে। আমি পরিপূর্ণ প্রশ্ন পরে দেখলাম আমাদের পুরো প্রশ্নের মধ্যে সম্পদ আছে 2টা। কি আছে? সম্পদ কয়টা? 2টা। কি কি? নগদ ব্যাংক। এই যে নগদ ব্যাংক। যদি আরেকটা সম্পদ থাকতো, যেমন আসবাবপত্র ক্রয়, তখন আরেকটা সম্পদের ঘর হতো আসবাবপত্র, তখন আমাদের একটা ঘর এখানে বেরিয়ে যেত। আমরা কি করতাম? আরেকটা ঘর করতাম আসবাবপত্র দিয়ে। তো বিষয়টা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ করার আগে কি করতে হবে? পরিপূর্ণ প্রশ্ন পড়তে হবে। পড়লাম, পরে দেখতে হবে আমাদের পরিপূর্ণ প্রশ্নের মধ্যে কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে। যতটা সম্পদ থাকে ততটা সম্পদের ঘর, যতটা দায় থাকে ততটা দায়ের ঘর। আচ্ছা, এবার 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদ টাকা আমরা হচ্ছে নগদ টাকা দিলাম, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। এই যে নগদের ঘরে লিখছি, মূলধনের ঘরে লিখছি। উদ্দীপ্ত দিব, উদ্দীপ্ত মানে উপরের টাকাটা নিচে নামিয়ে দেওয়া। এই যে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এই যে 5 লক্ষ টাকা। অনেকজন উদ্ধৃত ছাড়া করে, আমি মনে করি উদ্ধৃত দিয়ে করাটাই ভালো। আচ্ছা, 3 তারিখ ডিসেম্বর 3 কি বলছে? ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব করা হলো। আমরা যখন ব্যাংকে হিসাব করছি, আমার ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন? ব্যাংকে টাকা বাড়ছে, সম্পদ বাড়ছে, ব্যাংক ডেবিট। আমার নগদ টাকা কমে গেছে, ওই জন্য নগদান হিসাব ক্রেডিট। তাহলে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট কয় টাকা? 50,000 টাকা। এই যে ব্যাংকের করে ডেবিট। নগদান হিসাব ক্রেডিট মানে নগদ টাকা কমে গেছে, এই যে নগদ টাকা কমাই দিব, এই যে বিয়োগ দিব। হিসাব বিজ্ঞানে মাইনাস দেওয়া যায় না, এভাবে দুদিকে ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা, তাহলে ব্যাংকে জমা দিলাম, ব্যাংক ডেবিট। এই যে ব্যাংকের করে নগদ টাকা কমে গেছে, নগদ ক্রেডিট। এবার উদ্ধৃত নামাবো। 5 লক্ষ থেকে 50,000 গেলে 4,50,000 টাকা, 50,000 টাকা, 5 লক্ষ টাকা। উদ্ধৃত। আচ্ছা, ডিসেম্বর 3 তারিখের পর হচ্ছে 5 তারিখ, ডিসেম্বর 5। ধারে পণ্য ক্রয়, ধারে কি ক্রয়? পণ্য ক্রয়। আমরা ক্রয় করছি, ক্রয় ডেবিট। কিসে কিনলাম? বাকিতে কিনলাম, তার মানে পাওনাদারের সৃষ্টি। ক্রয় হিসাব ডেবিট,
পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ক্রেডিট মানে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাইছে। ধারে পণ্য ক্রয়, এই যে পাওনাদারের গড় 25,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় মানে কি? ক্রয় মানে আমার জন্য হচ্ছে ব্যয়। এই মূলধনের মধ্যে 4টা জিনিস আছে, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িং। অর্থাৎ মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। ক্রয় করলে আমাদের ব্যয় হয় না, আমরা হচ্ছে এখান থেকে বিয়োগ করব, অথবা মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাই। আমরা একটু আগে বলছিলাম, তারা হচ্ছে 25,000 টাকা। অর্থাৎ সহজ ভাষায় বুঝতে গেলে ক্রয় করছি, টাকা আসছে না, গেছে গেছে গা, মানে হচ্ছে বিয়োগ। বিয়োগ হয়েছে না, এই যে বিয়োগ। বিক্রি করছি, আয় হয়েছে না, এই যে আয় হলে রেভিনিউ যোগ। ক্রয় মানে এক্সপেন্স, ব্যয়, এই যে বিয়োগ। এক কথা হচ্ছে ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট বিয়োগ, বিক্রয় হিসাব ক্রেডিট মানে আয় হয়েছে যোগ। আর বুঝতে গেলে 5 তারিখ দাঁড়ে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। ক্রয়টা আমার জন্য বিয়োগ, এই জন্য বিয়োগ। পাওনাদার দায়, দায়ের পরিমাণ বাড়ছে, ওই জন্য হচ্ছে যোগ। দায়ের পরিমাণ যদি কমে যেত তখন হচ্ছে বিয়োগ হতো। আচ্ছা, এবার উদ্ধৃত নামাতে হবে। 4,50,000 টাকা, 50,000 টাকা, 25,000 টাকা। 5 লক্ষ থেকে 25,000 গেলে 4,75,000 টাকা। আচ্ছা, এরপর 4,75,000 টাকা। এরপর 7 তারিখ, ডিসেম্বর 7 তারিখ কি বলছে? নগদে পণ্য বিক্রয়। আমরা যখন নগদে বিক্রি করি তখন আমাদের কাছে নগদ টাকা আসে, এই যে নগদান হিসাব ডেবিট 45,000 টাকা। আর বিক্রয় করছি না, বিক্রয় হিসাব ক্রেডিট মানে আয় হয়েছে, আয় হলে যোগ হয়। একটু আগে বলছিলাম আয় হলে কি হয়, যোগ হয়। এই যে মালিকানা সত্ত্বের করে 45,000 টাকা। ভালো করে দেখেন, বিক্রি করছি না, টাকা আসছে, এই যে নগদান হিসাব ডেবিট মানে নগদের এখানে টাকা বাড়ছে, ওই জন্য যোগ। আর হচ্ছে আয় হয়েছে, আয় হলে যোগ। এই যে ব্যয় হয়েছিল, ক্রয় করছিলাম, বিয়োগ, আয় হয়েছে, যোগ হয়েছে। এবার 4,50,000 আর হচ্ছে 45, 4,95,000 টাকা। 4 লক্ষ, আপনার ক্যালকুলেশন করে দেখেন, তাও 50,000 টাকা, 25,000 টাকা, 4,75,000 টাকা এবং হচ্ছে 45,000 টাকা যোগ করলে হয় 5,20,000 টাকা। আমি দেখে দেখে বসে দিচ্ছি, কিন্তু ওগুলা আপনারা ক্যালকুলেশন করে দেখিয়েন। আচ্ছা, তারপর উদ্ধৃত 7-এর পর কত? 10 হবে না, 15 হবে না, 20 হবে। ডিসেম্বর 20 বলছে কি, পাওনাদারকে পরিশোধ। আমরা যখন পাওনাদারকে পরিশোধ করছি, টাকা আসছে না, গেছে? অবশ্যই চলে গেছে। এই যে নগদের এখানে 15,000 টাকা হচ্ছে বিয়োগ হবে, কারণ নগদটা গেছে, ওই জন্য। দায়ের পরিমাণ বাড়ছে না, কমছে? অবশ্যই কমে গেছে। এই যে দায়ের এখানে 15,000 টাকা বিয়োগ হবে। দায় যখন বাড়ে যোগ, দায় যখন কমে বিয়োগ। এবার আমরা যোগ বিয়োগগুলো করে দিলে কাজ হয়ে গেছে। এই যে উদ্ধৃত 4,95,000 থেকে 15,000 গেলে 4,80,000 টাকা। 4,80,000 টাকা। এই যে 50,000 টাকা। 25 থেকে 10,000 টাকা। 5,20,000 টাকা। এবার দেখি আমাদের ম্যাথটা হয়েছে কিনা। দুটোটা যোগ করে বসাবো। 4,80,000 টাকা এবং 50,000 টাকা, টোটাল হয় 5,30,000 টাকা। 5,30,000 দুটোটা যোগ করলে হয় 5,00,000। আমাদের অঙ্কটা হয়ে গেছে, আমাদের অঙ্কটা মিলে গেছে। 5,30,000 টাকা, 5,30,000 টাকা। আদান দিচ্ছে, আমরা একটু করে অফ রাখি 1 মিনিটের জন্য। আচ্ছা, তাই আমরা কি করলাম, দেখলাম আমাদের অঙ্কটা 5,30,000 টাকা, 5,30,000 টাকা মিলে গেছে। একটু কষ্ট করে এই যে টাকা যখন ব্যবসা শুরু করলাম, মূলধন আয় লিখবো, আয় হলে আয় লিখবো, ব্যয় হলে ব্যয় লিখবো। মানে খরচ হয়েছে খরচ লিখে দিব, আর আয় হলে আয় লিখে দিব। এটা আমাদের একটু কষ্ট করে লিখে ফেলতে হবে। আমার মনে ছিল না, আমি লিখি নাই, এখন লিখে দিছি। আচ্ছা, তাহলে প্রশ্নটা আমরা সংক্ষেপে আবার দেখবো একটু করে।
5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম, যাবে দেওয়া হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদ টাকা দিছি, এই যে নগদ, মূলধন এই যে মূলধন। তারপর ব্যাংকে জমা দেওয়া হলো। আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, আমার ব্যাংকে টাকা বাড়ে না কমে? অবশ্যই বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট। আমার নগদ টাকা বাড়ে না কমে? অবশ্যই কমে, কমে গেছে, এই যে নগদ বিয়োগ, এই যে ব্যাংকে যোগ। তারপর বিয়োগ করে বসাইছি। 5 তারিখ বলছে কি ধারে পণ্য ক্রয়, ধারে যখন পণ্য ক্রয় করছি, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। কেন পাওনাদার ক্রেডিট? দায়ের পরিমাণ বাড়ছে। তাহলে ক্রয় করলে আয় হয় না ব্যয় হয়? অবশ্যই ব্যয় হয়, এই যে বিয়োগ, খরচ, এক্সপেন্স। আর এক কথা হচ্ছে ক্রয় করছি ব্যয় বিয়োগ, আর বাকিতে কিনছি, দায় বৃদ্ধি পাইছে, এই যে পাওনাদারে। 7 নগদে বিক্রি করছি, টাকা আসছে, আর আমার আয় হয়েছে এই যোগ। ব্যয় হলে বিয়োগ, আয় হলে যোগ। ক্রয় করছিলাম, ব্যয় হয়েছে বিয়োগ, বিক্রি করছি মানে আয় হয়েছে যোগ। তারপর 20 তারিখ পাওনাদারকে দিয়েছি, নগদ টাকা কমে গেছে, এই যে নগদের এখানে মাইনাস, আর আমার পাওনাদারও কমে গেছে, এই যে পাওনাদার মাইনাস। যোগ বিয়োগ করে 5,30,000 টাকা, 5,30,000 টাকা। তাহলে সমানের বামে হচ্ছে 5,30,000 টাকা, আর সমানের ডানও 5,30,000 টাকা। তাহলে আমাদের অঙ্কটা হয়েছে, আমরা বুঝছি। 1 নম্বরে আমরা করে দিছি, 2 নম্বরটা সেম একই ধরনের। 2 নম্বরটা আপনাদের বাড়ি কাজ, তাও আমি একটু করে আপনারা করার চেষ্টা করবেন নিজে নিজে। তাও আমি কিন্তু একটু করে আপনাদেরকে উত্তরটা দেখাই দিব, একটু করে বুঝে দিব। অনেকজন তো বুঝে না, নাও বুঝতে পারে, ওই জন্য ওদের জন্য 2 নম্বরটা আমি একটু করে দেখাই দিচ্ছি। আচ্ছা, 2 নম্বরটা দেখো। 2 নম্বর বলছে কি 2017 সালে জানুয়ারি মাসের চয়নের কিছু তথ্য দেওয়া আছে। ক বলছে লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করো। একটু করেছিলাম লেনদেন নয়, তাও করে দিচ্ছি, একটু বুঝে দিব আর কি, বাড়ি কাজ করতে পারার মতো। 1 তারিখ লেনদেন, 2 তারিখ একজন ম্যানেজার নিয়োগ দিছে, টাকা আসছে গেছে, কোনো কিছু আদান প্রদান হয়েছে না, তার মানে এই যে একটা পাইছি। কয় তারিখ পাইছি? একটা হচ্ছে এটা তোমরা সবাই তুলে নাও, একটু করে একটি স্ক্রিনশট নিয়ে নাও। এটা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও এবং হচ্ছে খাতায় তুলে ফেলবো সবাই। স্ক্রিনশট একটু নিয়ে নাও। আচ্ছা, এবার মুছে দিচ্ছি। আমার লেখাগুলো হচ্ছে খুব বাজে একদম। আচ্ছা, আমাদের বলছে কোনটা কোনটা লেনদেন নয়। 18,000 টাকা ম্যানেজার নিয়োগ করছে, এটা হচ্ছে 2 তারিখ, এটা লেনদেনটা। ম্যানেজার নিয়োগ দিছি, এখনো কোনো টাকা আদান প্রদান হয়নি, এটা লেনদেন না। দাঁড়ে পণ্য বিক্রয় লেনদেন, নগদে মনিহারি ক্রয় লেনদেন, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান। আমার ছেলের স্কুলের বেতন দিছি আমার নিজের তহবিল থেকে, ব্যবসায় কোনো টাকা আসছে, কোনো টাকা গেছে, তার মানে এটা লেনদেন না। তাহলে আরেকটা পাইছি 12 তারিখ, সুমরন্ত হতে পাওয়া গেল টাকা আসছে, বিজ্ঞাপন পরিশোধ। তাহলে আমরা পাইছি 2টা। কয়টা? 2টা। কয় তারিখ? 2 তারিখ এবং হচ্ছে 12 তারিখ। দেখি আমাদের 2 তারিখ আর 12 তারিখ বলছে কিনা। এই যে দেখো, 2 তারিখ 12 তারিখ আগের মতো যোগ করে দিলে কাজ শেষ। এরপর 2 নম্বর খ কি বলছে আমরা দেখি একটু করে। চয়ন বাজারছে লেনদেন সমূহ সমীকরণ পদ্ধতি কারণ সহ ব্যাখ্যা করো। ওই যে একটু আগে বলছিলাম করছি আমরা 1 নম্বরে, সেম একই ধরনের। কারণ সহ ব্যাখ্যা করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে একটা কাজ করতে হবে, এই যে কাজ, লেনদেন সময় কারণ সহ ব্যাখ্যা দিয়ে গড় করতে হবে তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা, এ সমান সমান L + E। এবার আমরা আগে 1 তারিখ প্রশ্নটা কি বলছে দেখবো। 1 তারিখ প্রশ্ন বলছে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। এগুলো আপনাদের বুট বইয়ের স্কুল কর্তৃক যে বই দিছে এখান থেকে করাচ্ছি, আপনারা কষ্ট করে প্রশ্নটা খুলেন, আপনাদের বই থেকে প্রশ্নটা খুলেন, আমি উত্তরটা আপনাদের একটু করে বুঝাই দিই। টেনে টেনে বুঝাইলে আপনাদের একটু কেমন জানি লাগতেছে। ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা, একটু আগে বলছিলাম, এটা কি লেনদেন? হ্যাঁ, অবশ্যই লেনদেন। এই যে আমরা একটু করে উত্তরটা আনি সামনে, এই যে এখন ক্লিয়ার। ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা, এটা কি লেনদেন? অবশ্যই লেনদেন। আমরা যখন ব্যবসায় টাকা আনলাম, আমার প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে। এই যে নগদ অর্থ মূলধন স্বরূপ কারবার আনয়ন করাই নগদ অর্থ বৃদ্ধি, এবং আমার অধিকার বেড়ে গেছে, মানে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে গেছে। একটু আগে বলছিলাম এই যে
নগদ অর্থ মূলধন স্বরূপ কারবার আনয়ন করায় এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পাইছে। আমরা যখন প্রতিষ্ঠানে নগদ টাকা আনলাম তখন প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ বাড়ছে না, এই যে সম্পদ এ বৃদ্ধি, এবং মালিকানা সত্ত্ব বাড়ছে না, মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। এরপর 2 নম্বর বলছে কি 2 তারিখ 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা তো লেনদেন না, ওই যে একটু আগে বলছিলাম। তারপর 7 তারিখ ধারে পণ্য বিক্রি 50,000 টাকা, আমরা ধারে পণ্য বিক্রি করলাম। তা আমরা যখন ধারে পণ্য বিক্রি করছি তখন আমরা ওর থেকে টাকা পাচ্ছি না। তা আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই এটাকে কি বলে? দেনাদার বলে। তাহলে হচ্ছে দেনাদারের পরিমাণ বাড়ছে, দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রি করছি বিক্রয় হিসাব ক্রেডিট, মানে আয় হয়েছে। এই যে ধারে পণ্য বিক্রির ফলে দেনাদার এ বৃদ্ধি পাইছে, কারণ আমি ওর থেকে কোনো টাকা পাচ্ছি, বাকিতে বিক্রি করছি ওই জন্য। এবং আমি যখন বিক্রি করছি আয় হয়েছে না, আয়টা কার অংশ? মালিকানা সত্ত্বের অংশ। এই যে মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি পেয়েছে, তাহলে দারে বিক্রি করার কারণে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ ই বৃদ্ধি পাইছে। এরপর 10 তারিখ কি বলছে? নগদে মণিহারি ক্রয়। কি ক্রয়? নগদে মণিহারি ক্রয়। তাহলে আমরা যখন মণিহারি ক্রয় করলাম আমাদের নগদ টাকা আসছে না গেছে? অবশ্যই চলে গেছে। তাহলে হচ্ছে নগদ এরাস এবং মালিকানা সত্ত্ব ইরাস। একটুকে যখন ক্রয় করছিলাম তখন মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ছে না কমছে? কমছে। ক্রয় হিসাব ডেবিট যখন বলছিলাম মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গেছে। ঠিক এখনো মণিহারি যখন কিনছি তখন আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে এবং নগদ এ হ্রাস পাবে। এবার 20 তারিখ দেখি, বলছে 12 তারিখ তো লেনদেন না, হবে না। 20 সুমনা ট্রেডার্স হতে 30,000 টাকা পাওয়া গেল। আমরা যখন পাইছি তার থেকে সুমনা ট্রেডার্স থেকে, তখন আমাদের নগদ টাকা বাড়ছে, পাইছি মানে আমার নগদ টাকা আসছে, সম্পদ এ বৃদ্ধি। এবং সুমনা ট্রেডার্সকে আমাকে এমনি টাকা দিবে, ওর থেকে আগে নিশ্চয় টাকা পাচ্ছি, বিদেশেও টাকা দিছে। তাহলে আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই সেটা দেনাদার বলছিলাম না, তবে নগদ টাকা আসছে এ বৃদ্ধি, আবার এবং দেনাদার এ হ্রাস। দেখো সুমনা থেকে পাইছি, নগদ টাকা আসছে, নগদ এ বৃদ্ধি পাইছে। সুমনা থেকে আর টাকা পাবো? পাবো না, তার দেনাদার কমে গেছে না, দেনাদার এ হ্রাস। তাহলে নগদ টাকা এ বৃদ্ধি, আবার দেনাদার এ হ্রাস। এরপর গ নাম্বার দেখি, প্রশ্নটা পরে একটু করে বলছে চয়ন ব্রাদার্সের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। কি করো? চয়ন ব্রাদার্সের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তাহলে হচ্ছে লেনদেনের প্রভাব যদি বলে আমাদের এটা কর করতে হবে। এই যে একটু আগে বলছিলাম আমাকে এই করটা করতে হবে। যদি লেনদেনের প্রভাব বলে কি করতে হবে? পুরো প্রশ্ন পড়তে হবে, পরে দেখবো কয়টা সম্পদ কয়টা দায়। আমি পুরো প্রশ্ন দেখলাম 2টা সম্পদ, একটা দায় নাই। তাহলে হচ্ছে আমরা সুন্দর করে মেটটা বাড়ি কাজ করবো। কেউ যদি করতে না পারেন, কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করাই দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই।